আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাইয়ের রোমান্টিক অত্যাচার গল্পের ৩য় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। সারাটা কলেজ রুবিনকে তন্ন তন্ন করে খুঁজে পায়নি পিউ। ক্লাসে আসেনি, ফোনও তুলছে না। সেই যে কাল পালাতে বললো, আর কথাও হয়নি তারপর। পিউ দুশ্চিন্তায় অস্থির। ধূসর ভাই ওকে পেলেন কি না, পেলেও কী বলবেন, এসব জানার জন্য ছটফট করছে ভেতরটা। রবিনের সাথে দেখা না হলে পিউ যে মিথ্যা বলেছিল কীভাবে বুঝলো মানুষটা। কলেজের টিফিন পিরিয়ড মাত্র শুরু হলো, অমনি করিডোরে ছুটে এলো পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম। ও নিশ্চয়ই খোঁজ জানবে। পিউ একদম গিয়ে সামনে দাঁড়ালো ওর, ব্যস্ত বলেই বলল, তোর ফোনটা দে তো। হঠাৎ কাণ্ডে ছেলেটা ভেবেচাকা খেলো, চাইলো সন্দেহহীন চোখে। কেন? রবিনকে ফোন করবো দে। তামিম মিটি হেসে বলল, হঠাৎ ওর খোঁজ করছিস, কী ব্যাপার? পিউ তপ্ত চোখে চাইলো, অমনি মিইয়ে গেল ছেলেটা। দিচ্ছি। ফোনটা হাতে পেয়েই পিউ সরে এলো। দুবার রিং ভিজলেও রিসিভ করলো রবিন। হ্যালো বলার আগে মেয়েটা প্রশ্ন ছিল উদ্যোগে, কোথায় তুই? তামিমের জায়গায় মেয়ের গলা। রবিন থমকালো, ফোন স্ক্রিনে দেখে নিল আরেকবার। কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়? লুকাতে বলেছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? ও পিউ, লুকাবো না কি করবো? তো ধূসর ভাইকে বিশ্বাস আছে গতবার আমাদের এলাকায় এক ছেলেকে মেরে আধমরা করে গিয়েছিল। ওই লোকের হাতে পড়ার ইচ্ছা আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশেষ কর কোনোদিন তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না। এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসলো। গত 15 দিন ধরে যে ছেলে তুই থেকে নেমে তুমি করছিল, আজ এক ধাক্কায় কী বললো তার? জিজ্ঞাসা করলো কোথায় এখন? বগুড়া এসেছি, নানা বাড়িতে। ও শব্দ করে হেসে ফেললো। এই সাহস নিয়ে তুই এসেছিলিস আমার সাথে প্রেম করতে? ভেতর ডিম, থাক ওখানেই থাক, রাখছি। লাইন কেটে পিউ ফিরে এলো। তামিম শুরু চোখে চেয়ে ফোনটা বাড়িয়ে দিতেই বললো, তোদের মধ্যে কী চলছে বলতো? পিওর কণ্ঠে আনিহা। তোর এই বন্ধু কি কিছু চলাচলের যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং করোর সাথে করবি। লাইক ধূসর ভাই, বুঝেছিস? ছুটি করে চুলগুলো দুলিয়ে চলে গেল মেয়েটা। কিন্তু আহমক মনে রইল তামিম। কি আশ্চর্য, এখানে ধূসর ভাইয়ের কথা এলো কেন? টিফিনের পর আরও 2টা ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি, সহজ বিশ্লেষণ বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে পিওর মনোযোগ ওদিকে নেই। তার মস্তিষ্কে রুদ্ধ ধূসরের প্রতি নিউরনে ছুটছে তার নাম, মানুষটার হাসি, কথা বলা, তাকানোর ধরন, রেগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুচকে ফেলা ঘন ভ্রু। সবচেয়ে পিওর নিদ্রা নেই, স্বস্তি শেষ, জ্ঞান হারানোর এই টালমাটাল। তবু গিয়ে বোর্ডে লেখা একটা লাইনও মেয়েরা খাতায় তোলেনি। উল্টো আনমনে সাদেব পাতা ভরিয়ে ফেললো ধূসর ভাই লিখে। বছর 3 আগে সেই দিন পিওর আজও পরিষ্কার মনে আছে। ধূসরের সঙ্গে তার প্রথম দেখা হওয়া। একবার দেখি যার প্রেমে পড়া ওর বয়সন্ধিকালীন কোমল সময়ে সে এক অন্যরকম আলাদা অনুভূতি। সেদিন দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধূসরকে দেখলো পিউ। কি চমৎকার পরিপাটি একটা মানুষ। আর পিউ ওই যে একটু ভালো করে চুলেও বাঁধেনি, এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায়? মেয়েটা একচুটে ফিরে এলো ঘরে, তাড়াহুড়ো করে জামা পাল্টালো, কয়েক দফা চুলগুলো ছাড়লো পিঠে, কপালে টিপ, হাত ভর্তি চুড়ি আর ঠোঁটে ঠাসা লিপস্টিক মেখে ফের ছুটলো বাসার ঘরে। ধূসর অনেক লম্বা, পিউকে নিশ্চয়ই ওনার পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে। মেয়েটা পুষ্পর ঘরে গিয়ে একজোড়া হিল পরে নিল। এসব উঁচু জুতো ওর কাছে নেই, ক্যারি করা বেশ ঝামেলার কি না। পিউ পরে না এসব। ঘর জুটে তখন আত্মীয়দের মেলা বসেছে, সবাই এসেছেন ধূসরকে দেখতে। শ্যামলা মানুষটাকে ঘিরে বসেছে তারা। দেশের বাইরে কেমন কাটলো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না, কত রকম প্রশ্ন তাদের। এরই মাঝে ডাকলেন জবা। কী রে পিউ, তুই কোথায় ছিলি? আয় ওই দিকে, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর। ধূসর তখনই ঘাড় বাঁকালো। ক্ষুদ্রতার চাহিনি জোড়া সরাসরি ঠিকরে পড়লো পিউর দিকে। সহসা তুষারের ন্যায় শক্ত হলো কিশোরী। শরীরের নরম বন্ধ তার, শুকনা ভেজা গলা, চোখে তো নাই যেন ধারালো এক তীর ছুড়ল ধূসর। যার সদর পেয়ে সে পিউর বুক ভেদ করে গেল, এফোড় ওফোড় করলো হৃৎপিণ্ডের অলিন্দগুলো। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সোজা মা ডাকলো না, আয়। পিউ নড়ল না, চাইছে পারছে না, পা দুটো আটকে বসেছে মেঝেতে। হবে না। ধূসর ভাই যে এখনও তাকিয়ে আছেন, অমন শান্তি গম্ভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আছে কারো? কী এত দেখছেন উনি টেনে হিচড়ে পা বাড়ালো। উদাসীনতা, আবার হিল পরার অভ্যেস নেই। তারপর পুষ্পর জুতো জোড়া ঢিলা হয়েছে পায়ে। এক পায়ে গতি, গোড়ালিটা নড়বড় হয়ে জুতো কাত হলো। আর ব্যাস, ধপাস করে পড়ে গেল পিউ। ঘরভর্তি মানুষ ভেবাচাকে খাই, চেয়ে দেখা হা করে। কয়েক সেকেন্ড আবার সশব্দে হেসে ওঠে সবাই। পিউ লজ্জায় শেষ। দুজনের সামনে ইজ্জতের এই দফারফাই আর বসে থাকতে পারলো না। চোখ মুখ খিচে জুতো হাতে তুলে ছুটে পালাতে। অতীত ভেবে মুচকি হাসলো মেয়েটা। ভাগ্যের কি বিরোধিতা, যার কাছে নিজেকে সুন্দর দেখানোর প্রয়াসে পিউ এত কিছু করেছিল, আছাড় খেলো তার সামনেই। কি ব্যাপার, হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে নড়ে উঠল, চাইলো মুখ তুলে। কবিতা অনাম ভ্রুকুচকে চেয়েছেন। শুধু কি তাই, গোটা ক্লাস পিউকে দেখছে। মেয়েটা থুতোমতো খেলো। হুঁশ ফিরল সে কোথায়। ছাত্রীর অন্যমনস্কতায় চটে গেলেন কবিতা। দুপা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালেন। আদেশ শুনলেন হাস্যহীন, স্ট্যান্ড আপ।
পিওর আদল সংকীর্ণ কাচুমাচু করতে করতে দাঁড়ালে উঠলো। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো, হাসার কিছু ঘটেছে এখানে? পিউ দুপাশে মাথা নাড়ালো। তাহলে হাসছিলে কেন? সরি ম্যাম। তারপর সরিটা ভদ্রমহিলা শুনলেন না, পূর্বেই চোখ পড়লো পিওর খাতার দিকে। হিজিবিজি করে ধূসর ভাই লেখা দেখেই রুষ্ট চোখে চাইলেন তিনি। পিওর গলা শুকিয়ে গেল, ঢোক গিলল কয়েকবার। কবিতা রেগে বললেন, আউট। এখনই ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। পিউ ঠোঁট উল্টালো, কথা না বাড়িয়ে চুপচাপ চলে এলো বাইরে। কবিতাও নাম হুকুম করলেন ভিতর থেকে, কান ধরো। পিউ তাই করলো, দোকান ধরে দাঁড়ালো নিশ্চুপ। বাউন্ডারির মতো কলেজের সমস্ত ক্লাস থেকেই করিডোরের জায়গাটা দেখা যায়। এই মুহূর্তে পিউকে সবাই দেখছে নিশ্চয়ই, দেখুক, তাতে কি? ভালোবাসার জন্য মানুষ কত কী করে, আর ও তো একটু কান ধরতেই পারবে না। পিউর স্বাস্থ্যের 8 ঘন্টা কেটেছে, রীতিমতো পায়ে ব্যথা করছে এমন, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? উফ, কোমরটাও ধরে গেল। ও অসহায় চোখে কবিতার দিকে চেয়ে রইল, যদি একটু মায়া করেন তিনি। কিন্তু ভদ্রমহিলা এদিকেও তাকালেন না। পিউ বিফল শ্বাস ফেললো। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কী করতে হবে ওর? জীবনে কান ধরেনি, আজ তাও করতে হচ্ছে। ঠিক সে সময়ই বাইকের হর্নের শব্দ শোনা গেল। গেটের ওপাশ থেকে হুড়মুড়ি আসছে। পিউ কৌতূহলে ফিরে যায়। ধূসরকে দেখেই চমকাই, এক চোট। এ কি, উনি এখানে কি করছেন? আর এটা কার বাইক? পিউ ভেবে সময় নষ্ট করলো না। ও যে এই মুহূর্তে কান ধরে দাঁড়িয়ে আছে মনে পড়তেই কষ্ট চুকে গেল ওই পাশে। এই প্রথম ধূসরের হাজির হওয়া পিউয়ের ভালো লাগেনি, একটুও না। এই কানে ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জত যা ছিল তাও শেষ। ধূসরের সাথে আরও একজন আছে, বাইক সেই চালাচ্ছিল। অধ্যক্ষের রুমের সামনে থামলো দুজন, কোনো দিকে নাচে সোজা ঢুকে গেল ভেতরে। অমনি স্বস্তির শ্বাস ফেললো পিউ। যাক, ওকে দেখেনি। ধূসর ভাই বের হতেই যদি ম্যাম ডেকে নেন তাহলে আর কোনো চিন্তা নেই, ভীতিবাম। এখন কিছু হলো না, 10 মিনিটের মাথায় বাইরে এলো ধূসর, সাথে অধ্যক্ষও আছেন। পিউ শক্ত হয়ে দাঁড়ালো, সে বুক ঢুকিয়ে রাখলো গলায়। মন প্রাণ উজাড় করে চাইলো ধূসর যেন ওইদিকে না আসে। হয়নি, ফেলেনি ওসব, উল্টো কজোড়া পায়ে এসে থামলো কাছে। পিউয়ের মুখটা চুপসে গেল, দেখলো ঠিক হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের নেই। চোরা চোখে একটু মুখ তুললো সে। অধ্যক্ষ অবাক হয়ে বললেন, পিউ, কী ব্যাপার, এভাবে কান ধরে আছো কেন? মেয়েটার নজর তখন ধূসরের উপর। মানুষটার শ্যামলা কবলে ভাঁজ পড়েছে, রেখার খোঁজে চকচক করছে গামের ফোঁটা। অধ্যক্ষ কে দেখে বেরিয়ে এলেন কবিতা, জিজ্ঞাসা করলেন নরম সুরে, কিছু হয়েছে স্যার? মেয়েটা এভাবে দাঁড়িয়েছে কোনো ম্যাম, কোনো সমস্যা? পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে স্যার। আমি বোর্ডে যা লিখছি কিছুই নোট করিনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। কবিতার কথায় বিরক্তি, কিন্তু পিওর বুক ধক করে উঠল। সর্বনাশ! এখন যদি ম্যাম বলে দেন ও ধূসরের নাম লিখেছিল খাতায়, কি হবে? পিউ ঢোক গিলল, সে রইল আবলার মতো নীরব বলেই চেয়েছিল, না ম্যাম প্লিজ বলবেন না, দরকার পড়লে সারা জীবন আপনার বাসায় গিয়ে থালা বাসন মেজে দিয়ে আসবো, তাও বলবেন না প্লিজ। ওর ধ্যান ছুটলো অধ্যক্ষের আওয়াজে, কোনটা অক্ষেপ্তার। তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না পিউ, তোমার মতো ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে, ব্যাপারটা কিন্তু সত্যি হতাশার। মেয়েটা মিনমিন করে বলল, সরি স্যার, আর হবে না। ভদ্রলোক থামলেন না, পরপরই পিউ সেই অপছন্দের বাক্যখানা আওড়ালেন, তুমি হলে ধূসরের বোন, ধূসরের রেজাল্ট কিন্তু সবসময় ব্রিলিয়ান্ট ছিল, তোমরা উচিত ওকে অনুসরণ করা। শান্ত পিওর মেঝেতে চোটে মাথা নয়ে ভ্রু কুচকাই কটমটিয়া ভাবে, আমি ধূসর ভাইয়ের বোন নয়, বুঝেছেন আপনি? ভদ্রলোক আরও জ্ঞান দিলেন, কত শত উপদেশ, শিখদের বাড়ির ছেলেমেয়েদের একটা কমন কলেজ বাড়ির কাছে, আবার মনের দিকে ভালো। ধূসর থেকে সাদীপ সবাই এখান থেকেই পাস করে বেরিয়েছে। একচট বক্তব্য শেষ করে দম নিলেন ভদ্রলোক। পিউ অনত হয়ে দাঁড়িয়ে, এবার মুখ খুলল ধূসর, বরাবরের মতো গম্ভীর তার গলার স্বর, আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিট হওয়া প্রয়োজন। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন। পিউ হা করে চাইল, সূত্র তো তার ঘরেই। কি নির্মল লোক রে বাবা, কোথাও কি এভাবে দুঃখে দুভাগা হবে তা না। ধূসর বলল, আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন? ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি নিজে এলে নিমন্ত্রণ জানাতে, আমি আসবো না? থ্যাংক ইউ। ধূসর চলে গেল, যেতে যেতে একবার পিছু ঘুরল না। সদ্যদর্শীর চাতক চাহনি ফের আহত হলো, কষ্টে ভাসতে গিয়েও সোজা হলো। সামনে কবিতা দাঁড়িয়ে বলে, ভদ্রমহিলা গমগমে কণ্ঠে বললেন, যাও, তার জন্য এরকম না দেখি। ছটফট ঘাড় নাড়ালো পিউ, বোঝালো আর এমন হবে না। ক্লাসে ঢুকলো হাসি মুখে। এই যে তখন কান ধরে পুরো কলেজের মাঝে দাঁড়িয়েছিল, সেসবের চিত্রমাত্র নেই। তার হাস্যজ্জ্বল মুখটা দেখে কপাল গোছখায় তানহা। অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই হাসছিস কেন? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, লজ্জা করছে না? নিজের কানেই তো ধরেছি, লজ্জা করবে কেন? কলেজ কোচিং সব ছেড়ে পিওর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপর শীতকাল, বেলা ছোট, সাথে বাসা ওর পরপরই। আজকেও একই সময় এলো। কার দিকে লম্বা ব্যাগটা নামিয়ে রেখি ধপ করে বসলো সফাই। পিউ সেটার অন্য মাথায় বসে। মেয়েটার এমন মন নেই, মনোযোগী চোখ দুটো টেলিভিশনে আটকে। তখনই মাথায় ঠুকে গেল সাদীপ, হুকুম করলো খসখসে গলায়, সারাক্ষণ টিভি, এক গ্লাস পানি নিয়ে আই যা। পিউ বিরক্তিতে চোখ চাইলো, না করবে ভাবলেও সাদীপের ক্লান্ত মুখটাই নিভে গেল তা। যাচ্ছি বলেই ছুটলো খাবার ঘরে। পিউ ফিরে এলো মিনিট কয়েক, গ্লাস বাড়িয়ে দিতেই অলর মতো হাসলো সাদীপ। প্রচণ্ড ফর্সা ছেলেরা হাসিটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, কিন্তু প্রিয়র তো ধ্যান এসবে নয়। সে উৎসুক চোখে টিভি স্ক্রিনে দেখছে, কেজিএফ চলছে। হিরোটা এত ড্যাশিং, একেবারে ধূসর ভাইয়ের মতো, সারাক্ষণ কপাল কুচকে রাখে, হাসেও না। সাদীপ আর চোখে পিউকে দেখলো, এক পল হাসলো সে, জিজ্ঞাসা করলো, টিভি দেখতে অনেক ভালো লাগে তাই না?
পিয়ার চিত্র প্রফুল্ল খুব। আপনার কি আর কিছু লাগবে? মাথা নাড়ালো সাদীপ। পিউ জায়গায় এসে বসলো। আবার সাদীপের পানি আনার কাজ তার নতুন নয়। অফিস থেকে ফিরেই সবসময় বলবে পানি দে, তাতে আশেপাশের লোক থাকুক না থাকুক। অমনি পিউ ঘরে থাকলেও ডেকে আর নাম পাবে। মেয়েটা মাঝে মধ্যে বিরক্ত হয়, বিড়বিড় করে বকাঝকা করে, কিন্তু মুখের উপর না বলে না। শত হোক বড়ো ভাই তো। তবে এই ভদ্রতার মাঝেও পিওর অন্যরকম আক্ষেপ মিশে থাকে। সারিবের মতো ধূসর কেন ওকে দিয়ে কাজ করাই না? কেন বলে না পিউ আমাকে পানি এনে দে? তাহলে তো জান প্রাণ ধুইয়ে হলেও পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো পিউ। সাদীপ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটা ভালো কোম্পানিতে সাধ্য চাকরি পেয়েছে, একবার সোজা ম্যানেজার পোস্ট। এই গুণী ছেলেটা পরিবারের নয়নমণি এখন। অবশ্য ছোটো থেকেই সাদীপ ভীষণ বাধ্য ভদ্র ছেলে। বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামা রেকর্ডটা ওর থলিতে নেই। প্রথম বাপচাচারা ব্যবসার জন্য চাপ দিল, তার স্ত্রীর চেষ্টায় এই উন্নতিতে আর মনোবিরোধ করেনি। আর যাই করুক, ধূসরের মতো তো আর বকে যায়নি। সাদীপের চেয়ে ধূসর বয়সে বড়। সাদীপের ভালোবাসার কোনো কমতি নেই। বাড়িময় মানুষকে দু ভাইকে নিয়ে দুরকম নাচানাচি তাদের মধ্যে কোনো প্রভাবই ফেলে না। মানুষ হিসেবে দুজন বিভিন্ন মেরুর। সাদীপ শান্ত, ধৈর্য, খুশি, হাসি খুশি। ধূসর ঠিক বিপরীত তার। বাউন্ডিলে সাহসী, বেপরোয়া, প্রচণ্ড অশান্ত ছেলে। সেজন্যই কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ শিকদারের। ধূসর পরিবারের বড় ছেলে, জাত গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট সে, যার মাথায় প্রত্যেক কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে। এমন এক রত্নের বিপক্ষে যাওয়া ভদ্রলোক কিছুতেই মেনে নিতে পারেন না। হাজারবার বারণ করলেও ধূসর মাথা দোলায়, স্থায়ী দেয় ক্ষণিকের, কিন্তু আদেও রাজনীতি ছাড়ার নাম নেয় না। তাকে যার ফেরানো সম্ভব না, এতদিনে বুঝে গেছে আমজাদ। সাদীপকে নিয়ে বাপচাচাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে একই অবস্থা ওই বাড়ির গৃহিণীদের। মিনা বেগম তো অন্ধতার প্রতি। বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার, রুবাইদা, মিনার? ধূসর নিজেও মিনার নেওটা খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছুই মাকে কম, বড় মাকে টাক ছাড়ে বেশি। বাড়ির প্রতিটা মানুষকেই সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। পক্ষান্তরে মেয়েটা তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য প্রচণ্ড মরিয়া। সাদীপ পানি খেয়ে গ্লাসটা পিউর হাতে দিল। মেয়েটা আরেক দফা বিরক্ত হলো। তাতে টেবিলই তো রাখা যায়, এটা ওর হাতে দেওয়ার কী দরকার? এই বৃহস্পতি পিউ একবার ঠেসে রাখতে পারলো না, বলল ফটাফট, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদীপ ভাই। ছেলেটা ফুরুকুসকাই। কেন? এই যে আমাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করি, একটা ভাবি থাকলে আর এটা হবে না? সাদীপের চোখ দুটো বেঁকে গেল। লম্বা দীর্ঘ রেখার মতো হাসলো সে, কিছু বলল না। কালো ব্যাগটা তুলে উঠে দাঁড়ালো ফিরতে, একবার বাড়িও ফিরতে হলো আবার। পিউ এরকমই বসে। ও কণ্ঠে খাদে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ, আর একটু বড় হো, তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে চেয়ে থাকে। 18তে পা দেবে সামনে, আরও কত বড় হবে ও। ধূসরকে সকালে নাস্তার টেবিলে ছাড়া পাওয়া যায় না। সবার সাথে খুব কম খেতে বসে। দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে। রাতে ফের খাওয়া দাওয়ার পর অবশ্যই রুটিন বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে। সে নেই ধূসরের নিরন্তর খাটাখাটি ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদীপ ছাড়া বাকি সকলেরই ছুটির দিন। ধূসর এই দিনেও বাড়ি থাকে না। এর কারণ বাচ্চাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তাদের এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে। এবার ওসব ছাড়ো, বাকিগুলো সব থেকে বেশি বলেন আমজাদ শিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক কোনো মতেই চান না তিনি। কিন্তু ধূসর প্রতিবার প্রশ্নগুলো এড়িয়ে যায়, না সঠিক সুরাহা দেয়, না যায় তর্কে। এসব বাড়ির বহু পুরনো কাসুন্দি, যার নড়চড়ে প্রতিটি সদস্য এখন বিরক্ত, হতাশ। আর তার ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না ওনাদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো। পুরো যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাদীপ অপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে, পিউ কিছুতেই দিল না। না মানে না। মিনা থমকালেন, পুষ্পচোখ পাকালো, কিন্তু পিউ অটল তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে থাকার অল্প সময়ের এই অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদীপ দুম করে বসে পড়েছে সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ খেপলো ওর উপর। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়লো পুষ্পর। বলল, তুই কি এতক্ষণ সাদীপ ভাইয়ের জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদীপ ওর দিকে চেয়ে, মুখের ওপর না শুনে যদি কষ্ট পান, তাই ওপাশে নড়ছে যে ও মাথাটা সবাইকে উপর নিচে দোলালো। বোঝালো হ্যাঁ। সাদীপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ পিউয়ের থমথমে মুখটা দেখতেই পেল না। মিনা বেগম পরোটা সেকে প্লেটে ভরে নিয়ে এলেন। সুমনে তার থেকে একটা নিয়ে ছোটো ছোটো টুকরো করে ছিললেন। পাশে চেয়ারে দুপা উঠিয়ে বসে দিত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র 6 হলেও পাকামতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখানে বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়লেও বসলেন না। এরকমই কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হয়, কাজের দায়িত্বের চাপ
এমন সময় যে কেউ চাপিয়ে দিয়েছে। মীরা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসা থেকে কাজ ব্যতীত দুদণ্ড বসতে পারেন না তিনি। পুরো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন, এ কি, ধূসর এখনো আসেনি? রান্নাঘর থেকে রূপাইতে উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমাচ্ছে মনে হয়। মীনা পুষ্পকে বললেন, এই যা তো, ওকে তুলগে, কত বেলা হলো, খাবে না ছেলেটা? প্রিয় চৌকিতে চাইলো, ফটাফট বলল, আবু থাক, আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগেই ছুট লাগালো সে। দুরন্ত কদম দিকে শোভনা সাবধান করলেন, আস্তে আস্তে পড়ে যাবি। কে শুনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখণ্ডের ধাক্কায় চাপানো দৌড় বাড়ি খেলো দেওয়ালে এসে। এত জোরে শব্দ হলো পিওর ঘাবড়ে যায়, ভয় ভয় তাকাই বিছানার দিকে। না, ধূসরের ঘুম ভাঙেনি। পিউ স্বস্তি পেল, শ্বাস ফেললো মুখ ফুলিয়ে। ধূসর উপর হয়ে ঘুমাচ্ছে, নিঃশ্বাসের শব্দ ছাড়লো কোমর অবধি টানা কম্বলে। উদমদার শ্যাওলা পিঠ। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যাই, বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ঘেমে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে দেখে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস, কি দারুণ দেখতে ইনি। আচ্ছা, কেন সাদীপ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখ দিয়েও কখনো ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটাকে ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুপতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সব থেকে সুবিধা পুরুষটা শুয়ে। পিউ সর্বপণে হাত এগোলো, এলোমেলো করে দিল ধূসরের মাথা চুল, মিহুকণ্ঠে মিষ্টি করে রাখলো, শুনছেন, উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠলো, চোখ মিলল না, উপর থেকে সোজা হলো, আবার তচ্ছন্ন শব্দে আড়লো আর একটু পরে। পিউ মুচকে হাসলো, অভিনিবিষ্টের ন্যায় সে থেকে বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলাদা করে ছুঁয়ে দেবো আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে রাখবো। ওগো শুনছো, তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে যুবথুবু ধূসরের জবাব এলো, না। এত ঘুম দেখে পিউয়ের মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসলো সে, তর্জনী তুলে ধূসরের কপালে ছোঁয়ালো। নাক ছুঁয়ে সে টেনে নামানোর মধ্যেই আচমকা আঙুলটা খপ করে চেপে ধরলো ও। পিউ আটকে ওঠে, চমকে যায়। ধূসর চোখ মেলেছে, দুর্বোধ্য চাহনি একদিকেই। পিউ ঢোক গেল, বিড়বিড় করে বলল, পিউ রে, এবার তুই গেলি। আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।